অল্প অল্প আলো পড়েছে একটা জুনিপার ঝোপের গায়ে, তুষার পড়েছে নীল ফলের গায়ে, আর ঠিক পিছনে কি একজন দাঁড়িয়ে বুকের সঙ্গে আড়াআড়ি রাখা কোমচটা বাজাচ্ছে মাথা নিচু করে। কি দুঃখ ভরা সুর তাতে। যেন কত শত বছরের বন্দি সুরমালা এই নীল জ্যোৎস্নায় কেঁদে কেঁদে উঠছে, ছাড়া পেতে চাইছে কোনো ভয়ানক কয়েদ থেকে। আমি কয়েক পা এগিয়ে গেলাম সেদিকে, চোখের ওপরে ডান হাত রেখে ঠাহর করার চেষ্টা করলাম। সে মুখ তুলে তাকালো, একটা মেয়ে, চোখ দুটো জলে ভরা। আমাকে দেখে সে পিছন ফিরল, হাঁটতে লাগলো। না, বলা ভালো, ভেসে যেতে লাগলো। অনায়াসে চলা, জ্যোৎস্না মাখা কুয়াশার মতোই সে নিঃশব্দ গতি। অপ্রতিরোধ্য আকর্ষণে আমি তাকে অনুসরণ করতে লাগলাম। আলো ছায়ায় পথ, হাত ছুঁয়ে যাচ্ছে নরম ফুল, সারি সারি গাছ, দুপাশে দাঁড়িয়ে আছে গির্জা ঘরের বেল টাওয়ারের মতো। মাথায় হাওয়ার ঘন্টা বাজছে। হঠাৎ সুরলহরী ভেঙে খান খান হয়ে গেল এক ভৈরব হুঙ্কারে, সিংহের ডাক। মেয়েটি সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল জ্যোৎস্নার গায়ে। দপ করে নীল আগুন জ্বলে উঠল জুনিপার ঝোপের মাথায় মাথায়। একটা তীব্র আষ্টে গন্ধ নাকে এসে লাগলো আমার। একটা দমকা গরম হাওয়া ছুটে এলো পশ্চিম থেকে। জ্বলন্ত জুনিপারের আলোতে আমি দেখলাম আমি আবার অন্য পথ ঘুরে উপত্যকার হ্রদের সামনে হাজির হয়েছি। কিন্তু জলের রং এখন আর স্নিগ্ধ নীল নয়, তার পরিবর্তে টকবক করে ফুটছে টকটকে লাল জল। সবুজ ঘাসের পরিবর্তে ছিটিয়ে আছে অসংখ্য সাদা হাড়। পাড়ে বসে রক্তাক্ত মুখ চাটছে এক বিশাল সিংহ, আর তার পিঠে যে হাত বুলিয়ে দিচ্ছে, বলে দিতে হয় না সে কোনো মানুষ নয়। ধবধবে সাদা শরীরে 3 মাথা, 6 হাত, প্রতিটা মুখে আবার 3টি করে লাল টকটকে চোখ। কমলা রঙের চুল যেন আগুনের শিখা। 6 হাতের কোনোটিতে তীক্ষ্ণ বর্ষা, সোনার দণ্ড, তীরধনুক। কিছুক্ষণের জন্য মনে হলো আমি ইহজগতে নেই। এক ভয়ানক আতঙ্কের সাগরে নিমজ্জিত আমার আত্মা, দেহ, কোনো কিছুরই যেন অস্তিত্ব নেই আর। কাঁপতে কাঁপতে আমি বসে পড়লাম ফুটন্ত রক্ত হ্রদের তীরে। সিংহটা উঠে দাঁড়ালো, আর একবার গর্জন করে উঠল চাঁদের দিকে তাকিয়ে। প্রায় অজ্ঞান অবস্থায় আমার মনে হলো এক উষ্ণ নরম রোমশ দেহ আমাকে তুলে নিয়েছে 2 হাতে। কানের দুপাশ দিয়ে ছুটে যাচ্ছে সুতীব্র শীতল হাওয়া। কানে এলো হার্প সিগডের সুর। দূরে কোথাও যেন অমানসিক এসে উঠল কেউ। আমার চোখ থেকে গাঢ় নীল চাঁদ মুছে গেল। হাসিটা গম্ভীর থেকে কচি খিলখিলে হাসিতে পরিণত হলো হঠাৎ। ভয়ঙ্কর গলাটা এক শিশুকণ্ঠ হয়ে বলে উঠল, এই ঘন্টুদা, তুই ছাদ জুড়ে গড়াগড়ি খাচ্ছিস কেন রে? ঘন্টু ধর্মর করে উঠে বসল। চারিদিকে দেখে মনে পড়ল সে মালবাজারে দিদির বাড়িতে বেড়াতে এসেছে। ছাদে এসে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই।
আর ঘুমিয়ে ঘুমিয়েই তিয়েনশান পর্বতের সাংগ্রিলায় ঘটে যাওয়া অদ্ভুত অভিজ্ঞতাগুলোই স্বপ্নে দেখছিল। তিতলি এই ঘটনা জানে, আগেই শুনেছে। কাটলেটে ভর্তি একটা বড় প্লেট ঘন্টুর সামনে রেখে তিতলি বলল, এই নে খা, এবার জমিয়ে একটা গল্প বল দেখি। যারা ঘন্টু আর তিতলিকে চেনেন তারা জানেন যে ঘন্টু অর্থাৎ অবলোকিতেশ্বর মুখোপাধ্যায় হল ভারতীয় সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় তার অগাধ জ্ঞান, সে সিভিল ইঞ্জিনিয়ারিং হোক বা ব্যালিস্টিক টেকনোলজি। তিতলি হল ঘন্টুর ভাগ্নি, কিন্তু অদ্ভুত কোনো কারণে কথা ফুটে থেকেই তিতলি ঘন্টুকে মামা না ডেকে ঘন্টুদা বলে ডাকে। হাজার চেষ্টাতেও সে ডাক বদলানো যায়নি। খুব চিন্তিত মুখে কাটলেটে একটা রাক্ষসে কামড় বসিয়ে ঘন্টু বলল, তো সেই তিয়েনশান পর্বতের অদ্ভুত জায়গাটার কথা মনে আছে তিতলি? তিতলি ঘাড় নেড়ে বলল, কল্কি দেবের সম্বল। ঠিক, সেখানে কল্কি দেবকে সামনাসামনি দেখার পর থেকে আমার মধ্যে এমন একটা শক্তি চলে এসেছিল যা আমার প্রয়োজনে কোনোদিন ব্যবহার করতে পারবো না। একমাত্র চরম বিপদ বা মৃত্যুর মুখোমুখি হলে সেই শক্তি কাজ করবে। এ ব্যাপারটা আমি প্রথম বুঝতে পারি ম্যাসাচুসেটসের অ্যান্ডেভার নামে একটা ছোট শহরে থাকার সময়। সেটাকে আবার হলুদ শহরও বলে। তিতলি এক টুকরো কাটলেট ভেঙে মুখে দিয়ে বলল, সেই গল্পটাই বল তবে। 2020 ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট নামক ডিফেন্স সেন্সরের পরিবর্তে তৈরি হলো প্রথম রেডার অ্যান্টেনা। প্যাট্রিয়ট মনে আছে তো তোদের? 1991 সালের উপসাগরীয় যুদ্ধে এই প্যাট্রিয়ট সেন্সর ব্যবহার করা হয়েছিল স্কার্ড নামক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করতে। ম্যাসাচুসেটসের রেথিয়ান কোম্পানি এই সেন্সরটি প্রথম তৈরি করে। অত্যাধুনিক রেডিওটিও তাদেরই নির্মাণ। তাই আধুনিক রেডার অ্যান্টেনাটি ইনস্টল হওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই কর্তৃপক্ষ আমাকে কোম্পানি ওয়েলথাম শহরের হেডকোয়ার্টার্স থেকে রেথিয়নদের গ্রামের কারখানায় সরাসরি চালান করে দিল, মাত্র 2 দিনের নোটিসে। তিতলির যা চিরকালের স্বভাব তাই করে উঠল। আবার ঘন্টু মামার কথার মাঝখানেই ফস করে বলে উঠল, ঘন্টুদা, এই যে সেদিন বললি তুই ইঞ্জিনিয়ার, আবার এখন বলছিস মিসাইল কোম্পানি, তুই আসলে কি সেটা বলবি? ভাগ্নির মুখে দাদা ডাক শুনতে অভ্যস্ত ঘন্টু মামা কবিরাজি কাটলেটে 4 আঙুল চওড়া একটা কামড় বসিয়ে বলল, তাতে কি তোর গল্প শোনার আগ্রহ কিছু বাড়বে, নাকি তুই ইঞ্জিনিয়ার হবি? অঙ্কে তো পেয়েছিস 12। তিতলি চোখ পাকিয়ে বলল, বল তারপর। কাটলেটটা ধীরে সুস্থে শেষ করে ট্র্যাকশুটের গায়ে হাত মুছে নিল ঘন্টু মামা। তারপর ধীরে ধীরে শুরু করল, তা রওনা দেব সেদিন সকালে। শরতের একেবারে শেষের দিক, অথচ শীত সম্পূর্ণ আসেনি। বেশ মজাদার ঠান্ডা দিনের বেলায়, ওদিকে রাতে ফায়ার প্লেসে আগুন জ্বালাতে হয়। ওয়েলথাম থেকে আমার শোফার ছিল উইলসন, মাঝবয়সী মার্কিনী, ইয়া লম্বা, তামাটে রং আর দিল খোলা। যখনই দেখা হয় একগাল হাসি। ব্যাপার কি অ্যাপ্লক্স, দিন কাটছে কেমন? তিতলি খিলখিল করে হেসে উঠল, অবলোকিতেশ্বরকে অবলোক। হ্যাঁ রে, তাও অতটা বলতে পেরেছে আমার 3 পুরুষের ভাগ্যি। যাই হোক, অ্যান্ডেভারে মানে কোম্পানির গ্রামের কারখানা যেখানে, যাওয়ার সময় দেখলাম লোকটাকে বেশ বিমর্ষ দেখাচ্ছে, মুখে সেই হাসিটাও নেই। বললাম, কি অত ভাবছো উইলসন? গাড়ি চালাতে চালাতে চমকে উঠল উইলসন। অন্যমনস্ক হয়ে কি একটা ভাবছিল এতক্ষণ। আমার কথায় সরাসরি উত্তর না দিয়ে গাড়ির ড্যাশবোর্ড থেকে তার সেলফোনটা নিয়ে আমার হাতে দিল। আমাদের ডেস্টিনেশন ম্যাপ, 28 মাইল পথ,
আমি কিছুই বুঝলাম না। উইলসনকে আবার জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি হে? সে আমার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, তোমরা তো ইন্ডিয়ান, জাদু টোনা কি সব জানো, তাই তো? আমি অবাক হয়ে বললাম, ও জেনে হবে নাকি? উইলসনের মুখটা কালো হয়ে এলো আরো বেশি বেশি করে। ফিস ফিস করে সে বলল, তোমাকে যেখানে থাকতে হবে সেই জায়গাটা একটু কেমন যেন, মানে ভালো না। তবে অসুবিধে নেই, তুমি তো জাদু টোনা জানোই। এখন সময় মতো কাজে লাগাতে পারবে কিনা সেই চিন্তাটাই বারবার হচ্ছে। আমার বুকটা ধক করে উঠল। এইসব অলৌকিক ব্যাপার স্যাপারের কথা শুনলেই আমার মনের মধ্যে ঘোর দৌড় শুরু হয়। ভয় ভয়ে বললাম, আর যদি জাদু টোনা না জানা থাকে? তাহলে তোমাকে অ্যান্ডেভারে নামিয়ে দেওয়ার পরই ফিরতি ক্যাবে বলতাম ফিরে যাও। আমি যদি ফেরত নিয়ে যাই আমার চাকরি যাবে। 40 মিনিটের রাস্তা, সকালের দিকে ট্রাফিক একেবারেই কম। পৌঁছে গেলাম 32 মিনিটে। মার্কিনী শহরগুলো যতটা ঘিঞ্জি, গ্রাম বা ছোটখাটো শহরগুলো ততটাই ফাঁকা ফাঁকা। রেস্তোরাঁ, হসপিটাল সব পাবি, শুধু ধোঁয়া ধুলো একেবারে নেই। ছবির মতো ঝকঝকে তকতকে গ্রাম। হ্রদের নীল জলের গায়ে পাইন, ম্যাপল গাছের ছায়া পড়েছে, হাজার পাখি উঠছে জলের উপরিতল ছুঁয়ে। আর উইলসন কিনা বলে এখানে কি সব অলৌকিক বিপদ আপদ আছে। মস্করা করছে না তো? কিন্তু যখন আমাকে কারখানা ক্যাম্পাসে নামিয়ে দিয়েই উইলসন গাড়ি নিয়ে ভোঁ হয়ে গেল, মনের মধ্যে কিসে যেন কামড়ে ধরল। উইলসনের ভাবখানা এমন যেন কিছুক্ষণ অপেক্ষা করলেই আমি তাকে ওয়ালথাম ফেরত নিয়ে যেতে বলবো। যাই হোক, লোকাল ম্যানেজারের কাছে গিয়ে হাজিরা দিয়ে আমার কটেজের চাবিটা নিয়ে নিলাম। আজ শনি, কাল ছুটি, একেবারে পরশু কাজে লাগতে হবে। একটা রেস্তোরাঁয় সকালের খাবার খেয়ে কটেজের দিকে রওনা দিলাম। বাজার মতো এলাকাটা পার হয়ে একটা অপেক্ষাকৃত সরু পাথুরের রাস্তা। এটারও দেখলাম নাম আছে, লেক অ্যাভিনিউ। পথের দুপাশে লম্বা লম্বা পপুলার গাছ। শেষ শরতের হাওয়া ঠান্ডা ঠান্ডা। ঝরা পাতার উপর দিয়ে মিনিট 10 হাঁটলেই ডান দিকে আমার কটেজটা দেখা যায়। সেটা মূল রাস্তা থেকে কিছুটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। হলুদ রঙের কাঠের দেওয়াল, কালো পর্দা, হলুদ ছাদে কালো বর্ডার। এই শহরের বেশিরভাগ বাড়ি হলুদ রঙের, ইয়েলো, লেমন ইয়েলো, মাস্টার্ড ইয়েলো। এক কথায় বলতে গেলে শহরটাই হলুদ শহর। কটেজের দরজায় ঢোকার আগেই দেখলাম দরজার এক পাশে এক বুড়ি দাঁড়িয়ে আছে। ভারী মোটা সোটা, মিঠে মিঠে দেখতে। আমাকে দেখেই বলল, হ্যালো স্যার, আমি আপনার হেল্পিং হ্যান্ড ইন দিস হাউস, অলিভিয়া। মে আই কাম ইন? অফকোর্স, তুমি এখন আমার সব। এসো এসো। বাইরে দাঁড়িয়েছিলে যে, বারান্দায় বসতে পারতে। নো স্যার, নো। আপনি না বললে আমি ঘরের ভিতরে আসতে পারি না, মানে এথিক্স তো তাই বলে। আমার কটেজের একটা নামও আছে, উই আর 7। বেশ নাম। ছোটবেলায় ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা পড়েছিলাম, উই আর 7। মনে পড়ে গেল। বাড়িটার পাশাপাশি দুটো ঘর, একটা পূবমুখী আর অন্যটা দক্ষিণ মুখে। পূবের ঘর থেকে শুরু করে দক্ষিণের ঘরের দরজা পর্যন্ত লম্বা বারান্দা। হাত মুখ ধুয়ে দক্ষিণের বারান্দায় এসে দাঁড়িয়েছি, এমন সময় আমার জেন্টল ওম্যান অলিভিয়া বুড়ি এসে বলল, এই বারান্দায় দাঁড়িয়েছেন ঠিক আছে, তবে এখান থেকে যা দেখতে পাবেন তা কিন্তু সব সত্যি নয়। আরে, সকাল থেকেই চমকের পর চমক, যেন সারা মার্কিন মুলুক উঠে পড়ে লেগেছে আমাকে ভয় দেখানোর জন্য।
এবার ভয় ছাপিয়ে একটা বিরক্তির ভাব চেপে বসলো আমাকে। জিজ্ঞেস করলাম, কি দেখতে পাবো আর কি সত্যি নয়? একটু ঝেড়ে কাশো তো। অলিভিয়া খুব স্বাভাবিক গলাতেই বলল, আমি অত শত জানি না, তবে যা দেখছেন তার পিছনে ছুটতে যাবেন না, বিপদে পড়বেন। ওসব আমরাও দেখি, অভ্যেস হয়ে গেছে। ওরাও আমাদের ঘাঁটায় না, আর আমরাও ওদের ঘাঁটাই না। ওরা কে? ওরা সেটা এক কথায় বোঝানো যাবে না, আমাদের চারপাশেই আছে। আপনার যা কাজ আপনি সেইটুকুই করে যান, ব্যাস। কে, কি, কেন, কবে, কোথায়, এত জেনে হবেটাই বা কি? বুঝলাম এই খিটখিটে বুড়ি আমি যা জানতে চাই তা বাদে সবকিছুই বলবে, তাই আর কথা বাড়ালাম না। সামনে দুদিন ছুটি যেহেতু আছে, ভাবলাম তারই না হয় সদ্ব্যবহার করা হোক। অলিভিয়া বুড়ির কাছেই জানতে চাইলাম, তোমাদের এখানে সবই কি মিথ্যে মিথ্যে পাওয়া যায়? সত্যিকারের মানে চোখের সামনে দেখা যায়, ধরা যায় এমন কিছু পাব বা এল হাউস আছে? মাইক্রোওয়েভ ওভেনে মশলা মাখানো গোটা ট্রাউট মাছটা ঢুকিয়ে দিতে দিতে অলিভিয়া এবার একটু হাসলো যেন। তা সুরার অভাব আর কোন দেশেই বা আছে? বাজার থেকে লেক অ্যাভিনিউ যেদিকে এসেছে তার উল্টো দিকে কিছুটা হেঁটে গেলেই বাঁ পাশে পেয়ে যাবে। বেশ বেশ, আজ একবার যাবো তাহলে, কি বলো? আচ্ছা, এদিকে ক্রাইম টাইম হয় না তো রাতে? নো নো, তা হয় না। তবে অচেনা কাউকে ঘরে নিয়ে আসবেন না মদের ঝোঁকে, প্লিজ। মানে? ওরা ঘরে আসতে চায়, ঘরের কাউকে বশ করে ওরা ঘরে আসতে চায়। আবার ভয়টা পেয়ে বসলো আমাকে। সকালে উইলসন, এখন আবার অলিভিয়া। কি এমন আছে এখানে? কিন্তু কেউই তো কিছু খোলসা করে বলছেও না। অলিভিয়া চলে যাওয়ার পরেও আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম ঝুল বারান্দায়। দক্ষিণে বড় গাছ খুব কম, 1.5 মানুষ উঁচু সার সার গাছের মাথার উপর দিয়ে একটা নীল জলের হ্রদ দেখা যায়। উজ্জ্বল রোদে চিকচিক করছে তার জল, আর পশ্চিম থেকে একটা নদী এসে পড়েছে হ্রদের বুকে। আমার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগলো, যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এই হ্রদ বা নদী কোনোটাই আমার চোখে পড়েনি। একটু আগেই এক লহমায় যেন সব আমার দৃষ্টিগোচর হয়ে উঠল। খুব ভালো করে আরও কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর বুঝলাম একটা হলদে আভা দক্ষিণের বনভূমির বুক থেকে উঠে আসছে আকাশে, আর সেই আলোতে স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো। অলিভিয়াকে কিছু না জানিয়ে বেরিয়ে এলাম। ভয়টা উবে গেছে আমার কেন যেন। ওই আশ্চর্য হলুদ আলোর উৎস যদি আমি না দেখি, জীবনের একটা বড় অধ্যায় না ঘটা রয়ে যাবে। রাস্তা ওই একই, লেক অ্যাভিনিউ। বাড়ির হাতে থেকে বেরিয়ে বাঁ দিকে জনপদ, ডান দিকে অর্থাৎ দক্ষিণে যাব আমি। কিছু দূর যাওয়ার পর দুদিকের বড় গাছপালা শেষ হয়ে গেল। সামনে পাথুরে মেটে পথ, ডান দিকে বাঁক নিয়ে উপরে উঠে গেছে। হঠাৎ আকাশটা কালো হয়ে এলো। ডান দিকের একটা ঢাল বেয়ে সমতল জায়গায় পৌঁছে আমার দৃষ্টিটা যেন চোখের বাইরে ঠিকরে বেরিয়ে এসে শূন্যস্থানে ঝুলে রইল। সামনের রাস্তাটা কুচকুচে কালো পাথর দিয়ে তৈরি, আর তার দুদিকে মাথা উঁচিয়ে সারি সারি দিগন্ত বিস্তৃত ইয়েলো উড গাছ। প্রতিটি গাছের উচ্চতা সমান, আর তাদের হলুদ পাতাগুলি এত ঘন সন্নিবিষ্ট যে মনে হচ্ছে গাছগুলির দেহে কোনো কাণ্ড বা শাখা প্রশাখা নেই, আর গাছগুলির পাতা থেকে এক আশ্চর্য হলুদ আভা বেরিয়ে আসছে বলে মনে হলো। এই আলোই আমি কটেজের ঝুল বারান্দা থেকে দেখতে পেয়েছিলাম। কালো রাস্তা, কালো আকাশ, আর তার মাঝে দিগন্ত জোড়া হলুদ পাতার সমুদ্র।
আমার একটা ঘোর লেগে গেল। আমার মনে হলো আমি ঘুমিয়ে ঘুমিয়ে অন্য এক বিশ্বের পথে হেঁটে চলেছি। কালো আকাশ থেকে হঠাৎ কয়েকটি টুকরো যেন ভেঙে নেমে এলো হলুদ বনভূমির মাঝে। খুব ধীর গতিতে নেমে এসে সেগুলি বনপথে 6টি মেয়ের রূপ নিল। তাদের আপাদ মস্তক কালো ক্লোক দিয়ে ঢাকা, মাথার উপরে হুড, আর তার নিচে 2টি করে হলুদ চোখ থকথক করে উঠল। তারা প্রত্যেকে ডান হাত আমার দিকে তুলে বিড়বিড় করে কিছু একটা বলছে। ভাষাটা ইংরেজি নয়, দুর্বোধ্য। আমার বুকে তীব্র একটা ব্যথা শুরু হলো হঠাৎ। অসহ্য ব্যথায় আমার মাথাটা ঝুঁকে পড়তেই লক্ষ্য করলাম আমার সারা দেহের চামড়া ক্রমশ হলুদ হয়ে উঠছে, আর চামড়ার আবরণের নিচে ধমনী বেয়ে ছুটে চলেছে কালো রঙের তরল। বারবার সরীসৃপের মতো ফুলে ফুলে উঠছে আমার শিরা উপশিরা। আমার সমস্ত দেহ ঘিন ঘিন করে উঠল ঘেন্নায়। নখ দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে চাইলাম হাতের চামড়া, বের করে আনতে চাইলাম কীটের মতো ঘৃণ্য রক্তবাহগুলি। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল নারী মূর্তিগুলির উচ্চারণ। Tol corpus, tol corpus, Setani tol corpus, Setani, Ave versus Christus, Ave ante Christi. একটা ছুঁচলো ডাল পড়েছিল একপাশে। ওটি আমার প্রয়োজন। ওটি দিয়ে চামড়া ছিঁড়ে বার করে আনতে হবে এই কিলবিল করতে থাকা ঘৃণ্য রক্তবাহগুলি। টুকরো টুকরো করে সেগুলি ছড়িয়ে দিতে হবে এই হলুদ বনের চতুর্দিকে, যেন আমার নাগাল তারা আর না পায়। এক লাফে গাছের ডালটির কাছে পৌঁছে সেটি তুলে নিলাম। চামড়ার উপর ছুঁচলো দিকটা বসিয়ে দিতে যাব, এমন সময় গম্ভীর অথচ সুরেলা একটা গলা ইংরেজিতে বলে উঠল, দাঁড়াও। আমি চমকে উঠলাম। অলিভিয়া। ঢাল বেয়ে উঠে এসে দাঁড়িয়েছে সে। পরনের সাদা ক্লোকটা থেকে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো তুতি। হলুদ বনের 6টি মেয়ে হঠাৎ তীব্র স্বরে চিৎকার করে উঠল, সে চিৎকার এত প্রখর যে গাছগুলির মাথা দুলে উঠল প্রবল বেগে। আমার মাথার ভিতরে অজস্র তুবড়ি বাঁশি বেজে উঠল। 2 হাতে কান চেপে ধরে আমি বসে পড়লাম পথের উপর। Deliver me, oh my God, out of the hand of the wicked, out of the hand of the unrighteous and cruelest entity. Deliver me, my God, out of the hand of the wicked, out of the hand of the unrighteous and cruelest entity. অলিভিয়ার সুরেলা কণ্ঠ নির্গত বন্দনা শুনতে শুনতে আমি অজ্ঞান হয়ে গেলাম। প্রবল ঝাঁকুনিতে আমার চোখ খুলে গেল। অলিভিয়া আমার নাম ধরে ডাকছে। ধর্মর করে উঠে বসলাম আমি। হলুদ বনের নীল আকাশ জুড়ে রোদ উঠেছে। রাগী গলায় সে বলে উঠল, কটেজের দক্ষিণের বারান্দা থেকে এসব দেখে আপনি পিছু নিয়েছিলেন, তাই তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আপনাকে যে বারবার বারণ করলাম,
চলুন। বুড়ি আমার হাত ধরে টেনে নিয়ে চলল ফিরতি পথে গজগজ করতে করতে। নতুন এমপ্লয়ি এলেই এসব ঘটবে। বাবুদের রান্না করব নাকি পাগল খুঁজতে যাব? কোম্পানি আগে থেকে জানিয়ে দিতে পারে না যে এই কটেজে 7 ডাইনির বাস ছিল? যে নতুন এখানে আসবে তাকেই ওরা টেনে টুনে নিয়ে যায়, এটা বলে দিতে ইস্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমি যন্ত্রচালিতের মতো প্রশ্ন করলাম, কজন ডাইনি থাকতো ওই কটেজে বললে? সে আমার দিকে তাকালো, মৃদু স্বরে বলল, 7 জন। তবে তাদের মধ্যে একজন ভালো ছিল, মানুষের ভালো চাইতো। কিন্তু চার্চের নিয়ম তো জানোই, সবাইকে ওই বনের গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে এই বনের সব গাছ হলুদ হয়ে গেছে। আমার কানে একটা কথাও ঢুকছিল না তার। দম বন্ধ করে জিজ্ঞাসা করলাম, 7 জনের মধ্যে যে ভালো তার নাম কি ছিল? সে আমিও জানি না, তবে এটুকু জানি চার্চের ক্লার্জি আর পাদ্রি বাদে যারা সাধারণ মানুষ ছিল তারাও কে এঞ্জেল বলে ডাকতো জানেন? দীর্ঘশ্বাস ফেলল আমার কটেজের জেন্টেল ওম্যান অলিভিয়া। তার বড় ভাইপোর আগামীকাল ক্রিশ্চিয়ান নেম রাখা হবে। বাড়িতে কাজকর্ম থাকবে, তাই আসতে পারবে না। রবিবারটা আমাকে ম্যানেজ করে নিতে হবে। আমার গায়ে কাঁটা দিল। যদি অলিভিয়া আজ সময় মতো না পৌঁছতো, যদি আমার দক্ষিণের ব্যালকনিতে যাওয়ার কথা আজ অলিভিয়া জানতে না পারত, আজ আমার কি হতো? আগামীকাল অলিভিয়া থাকবে না শুনে আমার ভালো লাগলো না। বললে, তুই হাসবি তিল্লি, ছোটবেলায় মা যখন একবেলার জন্য মাসকাবারি বাজার আনতে যেত বা অন্য কোথাও যেত আমাকে বাড়িতে রেখে, অলিভিয়া কাল দিনের বেলাটা আসবে না শুনে তেমনই অনুভূতি হলো। অলিভিয়া মনে হয় আমার মনের ভাব টের পেয়েই বলল, সবই কপাল। ডোন্ট ওয়ারি। ওদের তো আপনি, তুমি, তুই সবই ইউ। তবে আমার মনে হলো অলিভিয়া যেন বলল, আমি তো রাত গভীর হওয়ার আগেই চলে আসব, তুই ভয় পাস না বাবা। সন্ধেবেলায় হলুদ বনের দিকে দিগন্ত থেকে একটা বিশাল চাঁদ উঠল। সেই সঙ্গে শুরু হলো ঝুড়ো ঝুড়ো তুষারপাত। ফায়ারপ্লেসে টুকরো টুকরো বার্চের কাঠ দিতে দিতে অলিভিয়া বলল, ডিনারটা সেরে নিন স্যার, আমি রাতের মতো গুছিয়ে চলে যাব। আর হ্যাঁ, মনে থাকে যেন পাব থেকে বা যেখান থেকেই ফেরেন, ফেরার পথে অচেনা কাউকে ঘরে নিয়ে আসবেন না। দুপুরের ভয়ঙ্কর স্মৃতি আর অ্যান্ডেভারের শীত আমার শরীরে বারবার কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। বারবার মনে হচ্ছিল দক্ষিণের জানলায় বা কটেজের বাইরে কারা সব এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে লম্বা কালো ক্লোক, হলুদ চোখ। আমি এটা নিয়ে আর তেমন দুশ্চিন্তা না করে অলিভিয়াকে বললাম, আমার সঙ্গে তুমি ডিনার সেরে নাও, একসঙ্গেই বেরোবো। অলিভিয়া বুঝেছিল এই কটেজে একা থাকতে আমি ভয় পাচ্ছি, তাই কোনো কথা না বলে সে আমার সঙ্গেই টেবিলে বসে গেল। আধ ঘন্টা পরে আমরা কটেজ থেকে বেরিয়ে এলাম। চাঁদ অনেকটা উপরে উঠে এসেছে। হলদে বাড়িগুলোর কালো ছাদে পাতলা আস্তরণ পড়েছে তুষারের। অলিভিয়া ফিসফিস করে বলল, যেমন সুন্দর এই গ্রাম ডিয়ার স্যার, ততটাই ভয়ঙ্কর। আর কোনো অসুন্দরকে অবিশ্বাস করবেন না। আজ দুপুরে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। অদ্ভুত কত কিছু বলছিলে বিড়বিড় করে, ওগুলো কি ল্যাটিন ছিল? বুড়ির গলা এক ধাপ চড়ে গেল। না, হিব্রু। তবে একটা ব্যাপার হয়েছে স্যার, আর সেটা
আমাকে বেশ অবাক করেছে। কি ব্যাপার বলো তো? 6 জনের বিরুদ্ধে আমার একার মন্ত্রশক্তি কাজ করার কথা নয়, করতেও না। কিন্তু স্যার, আপনার মধ্যে কি যেন একটা আছে, সেটা কিন্তু আপনি নিজে প্রয়োগ করতে জানেন না। তবে চরম বিপদে পড়লে সে ব্যাপারটা আপনার মধ্যে ঘটে। বলো কি? কি সেটা? আমি জানি না, তবে একটা আলো, একটা বিচ্ছুরণ, তার কোনো নির্দিষ্ট আকার নেই, তবে সে আছে। হয়তো হয়তো আরও চরমতম বিপদে সে আকারও নিতে পারবে। মনে রাখবেন, দুপুরে ওদের যা শক্তি ছিল, রাতে তার 10 গুণ হয়ে যায়। তাই বি কেয়ারফুল, খুব সাবধান। আমরা লেক অ্যাভিনিউ এর শেষ প্রান্তে চলে এসেছিলাম। বুড়ি এবার ডান দিকে চলে যাবে, আমি বাঁ দিকে। দুজন দুদিকে চলে যাওয়ার আগে বুড়ি হঠাৎ এগিয়ে এসে আমার গালে হাত রাখলো। তারপর খুব নরম অথচ ভারী গলায় বলল, সাবধানে থাকবেন স্যার, বড় ভালো ছেলে আপনি। বরফের উপর ছপছপ করে পা ফেলতে ফেলতে বুড়ির শরীরটা ধীরে ধীরে দক্ষিণ দিকে চলে যাচ্ছিল। আমার মনের ভেতরে একটা নরম আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো। পৃথিবীর যে কোনাতেই যাও না কেন, স্নেহ ভালোবাসার ফারাক থাকে না। ভালোবাসা সূর্যের মতো, সব দেশেই সমান। খুব আনন্দেই পাবডায় ঢুকেছিলাম। নিউ ইয়র্কের সেই ধোঁয়ায় ভরা হাজার আলোর চোখ ধাঁধিয়ে দেওয়া বিরক্তিকর পরিবেশটা এখানে নেই। এক কোণে বসে এক অল্প বয়সী ছোকরা বেহালায় ছড় টানছে মৃদুলয়ে। কিছু বুড়ো বুড়ি আর মাঝবয়সী লোক বসে নিজেদের মধ্যে কথা বলছে নিচু গলায়। বেশিরভাগ টেবিলই ভর্তি। রিসেপশনের সামনে দেখলাম একটা টেবিলে শুধু একজন বিরাট চেহারার মার্কিনী বসে আছে। আগা পাশতলা ওভারকোটে মোড়া, পাবে ঢুকেও মাথার হ্যাটটা খোলেনি, যা এদেশে খুবই বেমানান। তার সামনে একটা চেয়ার ফাঁকা পেয়ে সেখানেই বসে পড়লাম। ওয়েটার এসেছিল। সামান্য স্ন্যাক্স আর একটা বিয়ার অর্ডার করে বসে আছি। সামনের লোকটা হঠাৎ মুখ তুলে ঘড়ঘড়ে গলায় বলে উঠল, শরৎ শেষ হয়ে বরফ পড়া শুরু হলো, এর মধ্যে বিয়ার? লোকটার মুখ আমি এতক্ষণে ভালো করে দেখলাম। ওদেশির পিটবুলের মতো থ্যাবড়া মুখ, মেচেদার দাগে ভর্তি, আর চোখ দুটো দিয়ে যেন সর্বদাই পৃথিবীকে মাপছে, সন্দেহ করছে। লোকটাকে দেখে পছন্দ না হলেও স্বাভাবিক সুরে বললাম, I don't want to be drunk tonight. লোকটার হাতে একটা গ্লাসে হুইস্কির বেশ বড়সড় পেগ ছিল একটা। ধীরে সুস্থে সেটা একটা চুমুক দিয়ে ধীরে ধীরে বলল, অ্যান্ডেভারে নতুন এসেছ? আমার অর্ডার চলে এসেছিল। একটা ফ্রেঞ্চ ফ্রাই গোটা মুখে পুরে দিয়ে বললাম, আজ সকালে। কেন বলো তো? অ্যান্ডেভারের বিখ্যাত মেপল ওয়াইনের নাম জানো না দেখেই বললাম। নেশাও হবে হালকা, আর এই ফ্রেশ স্নোফলে শরীরটাও গরম থাকবে। এখন তো আছি এখানে কয়েক মাস, আর একদিন ট্রাই করবো না হয়। ও, এখানেই থাকবে? তা কি করা হয়? আমি আদতে ইঞ্জিনিয়ার, তবে রেডার সেন্সরের কাজেও স্পেশালাইজেশন করেছি। বলো কি হে, তুমি তো গুণী মানুষ দেখছি। হ্যাঁ, তা অ্যান্ডেভারে কোথায় উঠেছ? ওই তো সামনেই, ডান দিকে যে লেক অ্যাভিনিউ, ওখানে উইয়ার 7 কটেজে। লোকটা একটা বড় সড়ো কামড় বসিয়েছিল মাছ ভাজায়। আমার শেষ কথাটা শুনে প্রবলভাবে বিষম খেল। কাস্তে কাস্তে তার চোখ প্রায় কপালে উঠে যাওয়ার জোগাড়।
লাল মুখটা আরো লাল টকটকে হয়ে উঠল। আস্তে আস্তে আমি উঠে লোকটার পিঠে খুব মৃদু চাপড় দিতে দিতে একসময় স্বাভাবিক হলো সে। তবুও বেশ কিছুক্ষণ থম ধরে বসে রইল। মিনিট 5 পরে সে মুখ খুলে প্রথমেই বলল, তুমি তুমি সত্যি করে বলো তো, হ্যাঁ? তুমি মানে রেডার স্পেশালিস্ট নাকি রেথিয়ন কোম্পানির ঝাড়ুদার? রাগ হওয়া স্বাভাবিক হলো। গলা চড়িয়ে বললাম, আরে কি বলতে চাও তুমি? আরে যে কটেজে তুমি আছো, দৈনিক $1000 যদি দাও, এই মোড়ের বাউন্ডলে ভিখারি প্যাট্রিকও ওখানে থাকবে না। আর তুমি তুমি কোম্পানির একজন রেডার সায়েন্টিস্ট, তোমাকে রেখেছে ওই নরকে। এতক্ষণে পুরো ব্যাপারটা আমার মাথায় এলো। দুপুরে ইয়েলোউড বনে অতিপ্রাকৃত মূর্তিগুলোর আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন আর আকাশের রং বদলে যাওয়া সব মনে পড়ে গেল। মরিয়া হয়ে জানতে চাইলাম, কি আছে ওখানে? কেন সবাই এত ভয় পায় জায়গাটাকে? লোকটা আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, ওই কটেজটার নাম উই আর 7। কেন জানো? ওই তো বিখ্যাত একটা ইংরেজি কবিতা আছে ওই নামে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এখন তো ওরকম নাম রাখা হয়। আমাদের দেশেও আছে টেগরের লেখা কবিতা বা গল্পের নাম দিয়ে বাড়িঘর। তোমার মাথা, ওরে অভাগা, ওটা 7 ডাইনির বাড়ি ছিল, তাই ওটার নাম উই আর 7, বুঝেছো হাঁদারাম? আমি ভূতগ্রস্তের মতো বসে রইলাম বেশ কিছুক্ষণ। বিয়ারের সিল তখনও খোলা হয়নি। এ গ্রামে মাগে ঢেলে পরিবেশন করারও রীতি নেই। ওয়েটারকে ডেকে বিয়ারটা ক্যান্সেল করে একটা 90 ml এর হুইস্কি অর্ডার করলাম। নিট বুঝিস না তো? নিট মানে হলো জল ছাড়া। আর মদের কথা শুনে আবার খারাপ ভেবে রাখিস না যেন। ওদেশের রীতি আর ঠান্ডা অনুযায়ী অল্প বিস্তর মদ খাওয়া আমাদের দেশে চা খাওয়ারই মতো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তোদের এই মাল বাজারেও খোঁজ নিয়ে দেখিস, 90% লোকই একটু আধটু, বুঝলি কি না? জানি, বাবাও খায়। তারপর বল। কাটলেটের টুকরো করা গুঁড়ো তখনও প্লেটের গায়ে লেগেছিল। সেগুলো একটা দুটো করে মুখে দিতে দিতেই ঘন্টু মামা আবার শুরু করলো। তা সেই নির্জলা হুইস্কির দুটো বড় বড় চুমুক পেটে যেতে ভয়ে ঠান্ডা হয়ে যাওয়া হাতে পায়ে সাড় এলো। লোকটাকে বললাম, তারা তো বেশ বাড়িঘর করে লোকালয়ের মধ্যেই ছিল, হঠাৎ করে কি এমন হলো যে এমন ভয়ঙ্কর হয়ে উঠলো তারা? লোকটার হুইস্কি শেষ হয়ে গিয়েছিল। ওয়েটারকে ডেকে আমার মতোই আরও একটা 90 ml অর্ডার করে বলতে শুরু করলো, তুমি ইন্ডিয়ার লোক, যা দুটো না তোমাদের দেশের মতো কোথাও এত বিশদে আলোচিত হয়েছে বলে তো শুনিনি। নিশ্চয়ই এটাও বিশ্বাস করো যে এসব ডাইনিবিদ্যা, প্রেত, পিশাচ, যাদের আমরা অশুভ ভাবি, আর যত উইচ ডাক্তার, পাদ্রি, প্রিস্ট, যাদের আমরা শুভ শক্তি বলি, এদের মধ্যে তফাৎটা কিন্তু খুব সূক্ষ্ম। ক্ষমতা দুদিকেই বর্তমান। এবার তুমি তোমার অবস্থান অনুযায়ী দাগিয়ে দাও অমুক শুভ বা তমুক অশুভ। যাই হোক, তো হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন এই 7 বোনের চিন্তা ভাবনাও আলাদা ছিল। এবার জন্ম থেকে তারা অভাব, অনটন এসব দেখে এসেছে। বাবা মা, 7 বোন, কত কঠিন বলো তো জীবন চালানো। তা আস্তে আস্তে কি হলো, 1 বোন বাদে বাকি সবাইকেই সহজে বড় হওয়ার ভূতে পেয়ে বসলো। উন্নত দেশ বলে এত গর্ব আমেরিকার, কিন্তু খোঁজ নিয়ে দেখো কোনায় কোনায় অন্ধবিশ্বাস, কুসংস্কার ছড়িয়ে আছে। আমাদের ছোটবেলায় দেখা ঘটনা এখনো মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়।
লোকটার হুইস্কি চলে এসেছিল, তাতে বড় একটা চুমুক দিয়ে লোকটা আবার বলতে শুরু করলো। গলা চড়িয়ে এসেছিল তার। মৃদুবন্ধ লয়ে তার বলা কথাগুলো গম গম করছিল, প্রায় আরো বেশি করে মনে আছে, কারণ সেবার ফেব্রুয়ারির 29 দিনে আর 28 ফেব্রুয়ারি ভোর ঠিক 3টের সময় গ্রামের নৈশব্দ খান খান করে দিয়ে দুটো গাড়ি এসে ওই কটেজটার সামনে দাঁড়ায়। তখন গ্রামে সাকুল্যে ওই কত হবে 20টা বাড়ি, আর এত ছড়িয়ে ছিটিয়েও ছিল না। এক জায়গার মধ্যেই সব ওই যুথবদ্ধ হয়ে সব গ্রামবাসীরা থাকতো। প্রত্যেক বাড়ির দরজায় মৃদু টোকা পড়ল। আমাদের বাড়িতেও পড়ল। বাবা দরজা খুলতেই দরজার সামান্য ফাঁক থেকে আমি দেখতে পেলাম 3-4 জন লোক দাঁড়িয়ে আছে, আর সবার সামনে যে দাঁড়িয়ে আছে তার পরনে একটা কালো লম্বা প্রিস্ট গাউন, একটা গলায় স্টোল, আর হাতে একটা বড় ক্রুশ। সে গম্ভীর গলায় বাবাকে বলল, তোমাদের গ্রামে উইচক্রাফটের ভয়ানক চর্চা হচ্ছে। আমাদের পাঠানো হয়েছে ম্যাসাচুসেটসের রেস্টোরেশন চার্চ থেকে এর প্রতিকার করার জন্য। স্থানীয় যে মানুষ খ্রিস্টের অনুগত তারাও যেন অশুভর বিরুদ্ধে এই লড়াই আমাদের সঙ্গে, মানে শুনতে খুব তেমনই নির্দেশ এসেছে চার্চ থেকে। এর যারা এই লড়াইয়ে সঙ্গ দেবে না অর্থ তাদেরও চার্চের বিরুদ্ধ শক্তি বলেই গণ্য করা হবে। ভয়ঙ্কর। সোজা কথা হলো, ক্লার্জিদের সঙ্গ না দিলে তাদেরও ডাইনি বিদ্যার সহকারী বলেই ধরা হবে। আমার তখন কত বয়স? 16 পার হয়েছে। আমি আর বাবা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলাম। বাবার হাতে একটা বেলচা আর আমি হাতে নিলাম একটা বেসবল ব্যাট। একবার আয়রনিটা ভেবে দেখো তো ইয়াং ম্যান, 28 ফেব্রুয়ারি হলো ইন্টারন্যাশনাল সায়েন্স ডে। আর ওই দিনই আমরা যাচ্ছি কোথায় না, ডাইনি পেটাতে। যাই হোক, লেক অ্যাভিনিউর মুখে এসে দাঁড়ালাম। আরো অনেক লোক জড়ো হয়েছে গ্রামের বিভিন্ন সব অংশ থেকে। আকাশে এক ফালি বাঁকা চাঁদ, কিন্তু চতুর্দিক তুষারে ডুবে থাকায় ওই জ্যোৎস্নার প্রতিফলনে গ্রামের রাস্তাঘাট বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। তা ওই ডাইনি বাড়ির কাছে পৌঁছতেই সব কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। তুষার পড়ার শব্দ আরো ক্ষীণ হয়ে এলো। ক্রিকেটের ডাক তো মানে শোনাই যাচ্ছিল না, থেমে গিয়েছিল একেবারে। আর এই ভারী নৈশব্দের মধ্যে ওই ডাইনি বাড়ির তুষারে ঢাকা ছাদ থেকে একটা কাক কর্কশ গলায় ডেকে উঠল। একবার ডেকেই থেমে গিয়েছিল কাকটা, কিন্তু আচমকা ওই ডাক শুনে আমার বুকের ভেতর পর্যন্ত কেঁপে গিয়েছিল। আমার সামনে বাবা হাঁটছিল, আর তার সামনে একজন ক্লার্জি ছিলেন। তিনি আমাদের
হাতের ইশারায় থামিয়ে দিয়ে খুব 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 নিচু গলায় কেটে কেটে বললেন, দাঁড় কাক, ডাইনিদের গুপ্তচর। ওরা জেনে গেল যে আমরা এসেছি, খুব সাবধান। সেই ক্লার্জি আমাদের সববার কপালে আর বুকে ওই পবিত্র ক্রুশ ছুঁয়ে দিলেন, গায়ে পবিত্র জলও ছিটিয়ে দিলেন, আর খুব কঠিন গলায় বললেন, প্রথম সুযোগেই আঘাত করবে, একেবারে গলায় বা মাথায় মারবে। মাথা আর জিভেই ওদের মূল শক্তি। অনেকগুলো সারি বেঁধে গ্রামের লোকেরা বিভিন্ন দিক থেকে কটেজটাকে ঘিরে ফেলেছিল। অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল কটেজের দিক থেকে, আর সম্মিলিত নারী কণ্ঠে একটা মন্ত্রোচ্চারণ। টোল কর্পাস, টোল কর্পাস, সেটানি টোল কর্পাস সেটানি, আবে ভার্সাস ক্রিস্টাস, আবে আবে আতে ক্রিস্তে। এই দাঁড়াও দাঁড়াও, এই কথাগুলোই আজ দুপুরে আমি শুনেছি ইয়েলোউডের বনে। ওই 6 জন। হ্যাঁ, শোনারই তো কথা। এই শয়তানের বন্দনা, খ্রিস্ট বিরোধী বন্দনা। বুকে ক্রুশ এঁকে ক্লার্জি এগিয়ে চললেন ওই বাড়িটার দিকে। দরজার সামনে পৌঁছেছি, সবে পৌঁছেছি, একটা আর্ত চিৎকার দক্ষিণের একটা মানে দল থেকে ভেসে এলো। সে মানে মানে মরণ চিৎকার, শরীরের চামড়া ফালা ফালা হয়ে যাওয়ার প্রচণ্ড যন্ত্রণা, বা মানে শরীরের সব হাড় একসঙ্গে গুড়িয়ে যাওয়ার যন্ত্রণায় মানুষ এমন চিৎকার করে। আমি তো থমকে দাঁড়িয়ে পড়েছিলাম, বাবার জামাটা টেনে ধরলাম। বাবা আমার দিকে করুণ চোখে তাকালো। বুঝলাম তাকে যেতেই হবে। হাতের বেলচাটাকে বাগিয়ে ধরে বাবা ক্লার্জির পিছন পিছন বাড়িটার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আর ঠিক তখনই ভাঙা চাঁদের ক্ষীণ আলোয় বাড়িটার ছাদ থেকে একটা নারী দেহ ক্লার্জির মাথার উপর ঝুলে পড়ল। চোখের মনি সাদা, ঝকঝকে সাদা দাঁত, মরা জ্যোৎস্নাতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি আর বাবা তাকে দেখতে পেলাম। তার ঠিক ঠিক নিচে দাঁড়িয়ে থাকা পাদ্রী তাকে দেখতে পায়নি। মুহূর্তের মধ্যে বদখত মুখটা একটা বিরাট হায় পরিণত হলো। ঝকঝকে দাঁতগুলোর ফাঁক দিয়ে একটা লম্বা কালো কুচকুচে একটা জিভ বেরিয়ে এলো। আমরা পাদ্রীকে সাবধান করার জন্য চিৎকার করব, আর তার আগেই গলাটা লম্বা হয়ে তার মাথাটাকে কামড়ে সম্পূর্ণ মুখের ভেতর ঢুকিয়ে নিল। অবরুদ্ধ গোঙানি বেরিয়ে এলো পাদ্রীর গলা থেকে, আর তারপরেই সব চুপ চুপ। বাবা বেলচাটা উঁচিয়ে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মনের অবচেতনে বাবার বিপদ অনুভব করে আমিও যে কখন বেসবল ব্যাটটা উঁচিয়ে দাঁড়িয়েছিলাম আমি নিজেই লক্ষ্য করিনি। ঠিক এই সময় তুষারপাত বেড়ে গেল।
আর চাঁদের আলোয় নিঃশব্দে তুষারপাতের মধ্যেই একটা একটা রক্ত জল করার শব্দ আমাদের কানে এলো। একটা সলাত 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 সলাত। পাদ্রীর মাথাটাকে রসালো কোনো ফলের মতো চুষে চুষে সেই ডাইনি খাচ্ছে। বাবা কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকলেও হঠাৎই তার সারা দেহে কাঁপন তুলে একটা ঠান্ডা আর আতঙ্কের স্রোত যেন বয়ে গেল। একটা তীক্ষ্ণ চিৎকার করে ছুটে গিয়ে বাবা পিশাচির গলা লক্ষ্য করে বেলচাটা চালালো। বাবার চেহারা কেমন ছিল জানো তো? মানে এই যে আমি আমারও দেড়া। এক আঘাতেই ডাইনির মাথাটা কেটে ছিটকে পড়ল ডাইনির ছোপের মধ্যে। আমি আর আমার মধ্যে ছিলাম না। হাতের বেসবল ব্যাটটা দিয়ে ওই ছোপটাকে লাগলাম পেটাতে। আর আমার সঙ্গে যোগ দিল আমার শাড়ির আরো লোক। আইভি ঝোপ সহ মাথাটা থেঁতলে একটা হাড় আর মাংসের পিণ্ডে পরিণত হয়েছিল। ভবঘুরে এই প্যাট্রিক একটা লোহার আঁকশি দিয়ে তুলে আনলো মাথাটা। আমাদের রক্তহীন করে বিকৃত গলায় তখনও ওই মাথাটা বলে চলেছে, Ave versas Christus, Ave Ave Ante Christe। ঝুপ করে একটা শব্দ হলো আমাদের পেছনে। দেখলাম বরফে ঢাকা ঢালু ছাদ থেকে মুন্ডহীন দেহটা বরফের উপর আছড়ে পড়েছে। আর তার পাশেই পড়ে আছে পাদ্রীর শরীরটা। রস নিংড়ে বের করার পর লাইম বা কোনো অরেঞ্জের যেমন অবস্থা হয়, পাদ্রীর মাথাটারও ঠিক তেমন হয়ে গিয়েছিল। Oh my God! ততক্ষণে জায়গাটা জীবন্ত নরকে পরিণত হয়েছে। আকাশ জুড়ে দাঁড় কাকের চিৎকার, পৈশাচিক গর্জন, অজস্র মানুষের অন্তিম আর্তনাদ। আকাশের ভাঙা চাঁদটা টকটকে লাল রঙের হয়ে উঠল। অনেকক্ষণ পর সব শান্ত হলে আমরা সব কটা দলে একসঙ্গে খুব সন্তর্পণে খুব আস্তে আস্তে কটেজের ভেতরে ঢুকলাম। দরজা পার হয়ে একটা ছোট্ট করিডোরের মতো জায়গা আছে না, তো সেখানে একটা পিশাচির শরীর পড়ে আছে দেখছি। বুক ভেদ করে একটা রূপোর ক্রুশ ঢুকে গেছে, মুখ দিয়ে ছিটকে ছিটকে রক্ত পড়ছে। তার দেহটা অতিক্রম করে একটা ফাঁকা ঘর, সেখানে মেঝের ওপরে একটা ছয় বাহুযুক্ত তারা স্টার আঁকা রয়েছে। সেটাকে ঘিরে 6টা বসার জায়গা, আর বাকি 5টা জায়গা এখন খালি। শুধু একটা ভয়ঙ্কর শরীর তারার ডান দিকে আমাদের দিকে পাশ ফিরে বসে আছে। তার হিংস্র দাঁত
মানে এই লম্বা একটা নাক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। বাবাকে সরিয়ে আরো একজন পাত্রী সামনে এলেন, তারও হাতে একটা রূপোর ক্রুশ। সেটাকে সামনের দিকে তুলে ধরে তিনি বললেন, তোমাদের 5 বোন ইতিমধ্যে ঈশ্বরের বিচারে নিজের অপকর্মের শাস্তি পেয়ে গেছে। তুমিও আত্মসমর্পণ করো, নইলে। পাদ্রীর কথা শেষ হলো না। ওই দূর থেকে একটা হাড় সর্বস্ব শীর্ণ হাত বাড়িয়ে তার গলাটা টিপে টিপে ধরল ওই পিশাচি। চোখের পলক ফেলার আগেই গলাটা মুচড়ে সম্পূর্ণ পিছন দিকে ঘুরিয়ে দিল। পাদ্রীর শরীরটা কিছুক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে থেকে মেঝের উপর আছড়ে পড়ল। আমরা কিছু করে ওঠার আগে একটা অদৃশ্য ঝড়ের মতো কিছু এসে পিশাচির শরীরের ওপর আছড়ে পড়ল, আর তার কুৎসিত শরীরটা উত্তরের দেয়ালে গিয়ে আটকে রইল, যেন কোনো সুচালো দণ্ড দিয়ে তার শরীরটা গেঁথে দেওয়া হয়েছে। এই শক্তির উৎস খুঁজতে গিয়ে দেখা গেল দক্ষিণের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে একটি মেয়ে। আকার আকৃতিতে এসে ওই 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 পিশাচিদের মতোই, কিন্তু তার গায়ে সাদা পোশাক, মুখে পবিত্রতার ছাপ। তার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে চার্চের আরো 2জন পাদ্রী 2 হাতে 2টো হাত কুড়ুল নিয়ে এগিয়ে গেল দেওয়ালের সেটে থাকা দেহটার দিকে। সাদা পোশাক পরা মেয়েটা চিৎকার করে কেঁদে উঠল, ফাদার, ফাদার প্লিজ ওকে মারবেন না, দয়া করে প্লিজ ওকে মারবেন না, ওর পিউরিফিকেশন সম্ভব, ওকে দয়া করুন প্লিজ। 2জন গ্রামবাসী এগিয়ে গিয়ে মেয়েটিকে চেপে ধরল, আর পাদ্রী 2জন ওই দেওয়ালে আটকে থাকা ভয়ঙ্কর জিপটার দিকে এগিয়ে গেল। মেয়েটি চিৎকার করেই চলল, বলেই চলল, প্লিজ প্লিজ ফাদার, প্লিজ ফাদার, যে 5 জন মানুষ হত্যা করেছে তাদের মৃত্যু নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, কিন্তু ও তো কাউকে মারেনি। প্লিজ স্পেয়ার হার ফাদার, ওকে পিউরিফাই করলে ও আবার ইভিল সাধনা বন্ধ করে দেবে ফাদার। প্লিজ প্লিজ স্পেয়ার হার, প্লিজ স্পেয়ার হার। পাদ্রীরা একটিও কথা না বলে দুদিকে কুড়ুল চালালো। দেওয়ালে ঝুলে থাকা ডাইনির গলা কেটে পড়ে গেল মাটিতে, আর দেওয়ালে ঝুলতে থাকা অবস্থাতেই মেয়েটির বুকে গেঁথে দেওয়া হলো পবিত্র ক্রুশ। এবার পাদ্রী 2টি অন্য মেয়েটির কাছে এসে দাঁড়ালো। তাদের মধ্যে যিনি একটু বেশি বয়স্ক, বা মানে ওই ব্যক্তিত্বে অনেক বেশি ভারী আর কি, তিনি খুব খুব নরম গলায় মেয়েটিকে বললেন, ওই ডাইনিকে প্রতিহত করার শক্তি তুমি ব্যবহার করেছিলে মাই চাইল্ড? ইয়েস ফাদার। ও ব্রেভো, কমেন্ডেবল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? নিজের বোনের বিরুদ্ধে নিজের শক্তি ব্যবহার করলে কেন তুমি? কারণ আমি এন্ডেভারকে ভালোবাসি ফাদারে, ভালোবাসি সকল গ্রামবাসীকে। আমার বোনেদের মধ্যে লোভ, ক্ষমতা লাভের ইচ্ছে। দাঁড়াও, ওই অলৌকিক শক্তি তুমি পেলে কোথায়? আমি ম্যাজিক চর্চা করি ফাদারে, তবে ব্ল্যাক নয়, হোয়াইট। আর এন্ডেভারের স্বার্থে আমি এই শক্তি সংরক্ষণ করতে চাই। সেক্ষেত্রে তোমার জানা উচিত ছিল মাই চাইল্ড যে কোনো প্রকার জাদু টোনাই কিন্তু খ্রিস্ট বিরুদ্ধ। তা কি করে হয়? এই যে গির্জার পবিত্র জল ছিটিয়ে আপনারা শয়তানকে প্রতিহত করেন, সিলভার স্টিক পুঁতে দিয়ে অজস্র ভ্যাম্পায়ারকে হত্যা করেন, এগুলো ম্যাজিক নয়?
কই, লেক অ্যালস্টিয়ারের জলের ছোঁয়ায় তো ইভিল পিছু হটে না। চুপ রহো বেয়াদব! চার্চকে হে গডকে তুমি তুচ্ছ জাদুর সাথে তুলনা করছো। পাদ্রির চোখ দুটো ছোট হয়ে এলো। নিষ্ঠুর হিস হিসে গলায় তিনি বললেন, ডাইনির দেহে ডাইনির রক্তই থাকে। ওই 6 ডাইনির দেহ এই মেয়েটিকে আর এদের বাবা মাকে ইয়েলর্ডের বনে নিয়ে যাও। এই মেয়ে পিউরিফিকেশনের কথা বলছিল না? হ্যাঁ, সবাইকে পবিত্র করে দেবে এই পবিত্র আগুন। এবার আমি আর থাকতে না পেরে চিৎকার করে উঠলাম, না তা কেন হবে? অলিভিয়া দিদি তো আমাদের রক্ষা করেছে। আঙ্কেল সাইমন, আন্ট লাইরা, এরা তো বুড়ো মানুষ, ঠিক করে হাঁটতে পর্যন্ত পারে না। ওদেরও কেন পুড়িয়ে দেওয়া হবে? পাদ্রী আমার দিকে তাকালেন, তারপর অতি নাটকীয় সুরে বলে উঠলেন, Oh my child, you're so kind, so generous. দেখে নাও সবাই, নিজের চোখে দেখো। খ্রিস্টের প্রকৃত অনুগামীরা এমনই দয়ালু হয়। তোমার কোনো চিন্তা নেই মাই বয়। তোমার অলিভিয়া দিদি, আঙ্কেল সাইমন অ্যান্ড আন্ট লাইরাকে আমি হেঁটে যাওয়ার কষ্ট দেব না মাই চাইল্ড, ডোন্ট ওয়ারি। ওদের আমি হাত পা বেঁধে মাটির উপর দিয়ে খুব আস্তে আস্তে হিঁচড়ে নিয়ে যাব। আমি প্রচন্ড রাগে বেসবল ব্যাটটা উঁচিয়ে পাদ্রির দিকে গেলাম ছুটে, কিন্তু তার দিকে পৌঁছানোর আগে আমার মাথায় খুব ভারী চ্যাপটা কিছু দিয়ে কেউ আঘাত করলো। তারপর জ্ঞান হারানোর আগে অনুভব করলাম আমার শরীরটাকে কেউ টানতে টানতে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল বরফ ঢাকা জমির ওপর। অজ্ঞান হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমি ভাবছিলাম আমাকে এভাবে মারা হলো, আর আমার বাবা একবারও বাধা দিল না, নাকি বাবাই মেরেছিল আমাকে। মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে যখন আমার জ্ঞান ফিরল, তখন চাঁদ একেবারে পশ্চিম দিকে ঝুলে পড়েছে, বুঝছো? চতুর্দিক একেবারে শুনশান, আর বাতাসে দম বন্ধ করা একটা পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে। আমার তখন অজান্তে দক্ষিণ দিকে চোখ চলে গেল, আর দেখলাম সেদিকে আকাশটা লাল হয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না ধর্মের নামে, খ্রিস্টের নামে কোন নারকীয়তা অনুষ্ঠিত হচ্ছে সেখানে। 9টি দেহকে নৃশংসভাবে ওখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি প্রাণপণে চিৎকার করে আবার অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে গোটা অ্যান্ডেভার জড়ো হলো ইয়েলোউডের সেই ফাঁকা জায়গাটায়। আমিও গেলাম ধুকতে ধুকতে। সেখানে পৌঁছে যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার হাত শরীর সঙ্গে মানে আমার রক্ত স্নায়ু যেন জমাট বেঁধে গেল। 9টা উইলো গাছের গুঁড়ি খোলা জায়গায় পোঁতা আছে, আর প্রত্যেকটা গুঁড়ির নিচে স্তূপীকৃত হয়ে পড়ে আছে ছাই, মাংসের টুকরো, পোড়া হাড়, হ্যাঁ, আর খুলি। আর আশ্চর্যজনক ভাবে ইয়েলোউড
গাছগুলোর পাশে অন্য যেসব গাছ ছিল, যেমন উইলো, পপুলার ওক, সেগুলোর পাতাও আগা পাশতলা সব সব হলুদ হয়ে গিয়েছে। হলুদ রং রোগের রং নাকি? হ্যাঁ, অসুস্থতার রং। হঠাৎ একটা দৃশ্য আমার চোখে পড়ল। 9টা গাছের গুড়ির মধ্যে শুধু 8টির নিচেই দেহের অবশেষ জমা হয়েছে, কিন্তু 9ম গুঁড়িটির গোড়ায় কোনো ছাই, মাংস, অস্থিখণ্ড কিচ্ছু নেই। সেখানে শুধু পড়ে আছে খুব চেনা সাদা একটা পোশাক, অলিভিয়া দিদির পোশাক। লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হলো। পাদ্রীরাও দেখলাম সব হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে জায়গাটা ছেড়ে, আর বিড়বিড় করে বলছে, হায় ফাদার, হায় প্রভু, অলিভিয়া আর কাউকে ছাড়বে না। আমি চুপ করে এক পাশে দাঁড়িয়ে রইলাম। মনে মনে আমি চিৎকার করে বলছিলাম, শেষ করে দেখ এই অ্যান্ডেভারকে, অলিভিয়া দিদি, শেষ করে দেখ, সবাইকে মেরে ফেলুক। কিন্তু as you see, অলিভিয়া আমাকে মারেনি, কাউকেই মারেনি। ওই 6 ডাইনির আত্মা যখন কাউকে ইয়েলোউডে টেনে নিয়ে যায়, শয়তানের মন্ত্র পড়ে বশ করে, শুষে খায় রক্ত, মাংস, মজ্জা, অলিভিয়ার পবিত্র আত্মাই তখন তাদের রক্ষা করে। সবাই কি আর পারে বাঁচাতে? 6 জন পিশাচির প্রেতাত্মার বিরুদ্ধে একা অলিভিয়া। কেউ বাঁচে না। যেমন তোমাকে আজকে সে বাঁচিয়ে দিয়েছে। তো তুমি ভাগ্যবান। She was an angel, my friend. Angel Olivia. চার্চ কি বললো না বললো আমরা পরোয়া করি না। অ্যান্ডেভার বাসির কাছে অলিভিয়া এঞ্জেল হয়ে থাকবে। এঞ্জেল অলিভিয়া। ভিড় করতে করতে লোকটা টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি মন্ত্রবদ্ধ প্রেতের মতো বসে রইলাম চেয়ারটায়। অলিভিয়া, আমার কটেজের জেন্টল ওম্যান অলিভিয়া, এঞ্জেল অলিভিয়া। আমি হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললাম কেন যেন। পাব থেকে বেরিয়ে এলাম মনের এক অদ্ভুত অবস্থা নিয়ে। আমি কি আবেগে ভেসে যাচ্ছি না আতঙ্কে আমার শ্বাস রুদ্ধ হয়ে আসছে বুঝতে পারছি না। আবার এমনও হতে পারে পুরোটাই 3টে নির্জলা 90 ml হুইস্কির প্রভাব। মাথার উপরে চাঁদ নীল হয়ে উঠেছে। ঝরে পড়া তুষারের শরীরে বর্ণালীর 7 রং ফুটে উঠছে ক্রমশ। লেক অ্যাভিনিউতে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হলো আমি একরাশ ভারী বাতাস ঠেলে খুব কষ্টে এগিয়ে যাচ্ছি। এ বাতাসের যেন জলের মতো শরীর আছে যা আমার প্রতিটি পদক্ষেপকে প্রতিহত করছে। বাঁ দিকের প্রথম বাড়িটার সব আলো নিভে গিয়েছে। ক্রিসেন্থেমাম ফুলের গুচ্ছ ছুলে পড়েছে ব্যালকনি থেকে, আর চাঁদের আলোতে তার রং যে কি মোহময় অপূর্ব হয়ে উঠেছে
আমি ভাষায় তোকে বোঝাতে পারবো না রে তিল্লি। ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি জায়গাটা পার হচ্ছি, হঠাৎ বাড়ির অন্ধকার পৌটিকো থেকে একটা খুব পরিচিত হেঁড়ে গলা ভেসে এলো। এই যে, এত রাতে অ্যান্ডেভারের রাস্তা কিন্তু সুরক্ষিত নয়। কতবার বারণ করে গেলাম, শুনলেই না। চমকে উঠেছিলাম। রাত্রির এই নিস্তব্ধ প্রহরে আমি কাউকে আশা করিনি, আর উইলসনকে তো আশাই করিনি। যে গতিতে সে আমাকে ফেলে পালিয়েছিল, তাকে যে জীবনে আবার কোনোদিন অ্যান্ডেভারে দেখা যাবে তা বোধহয় শুঁড়ি ভবঘুরে প্যাট্রিকও স্বপ্নে কল্পনা করতে পারবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, আরে উইলসন, তুমি এখানে? হাতের বড় সড়ো গোল সিলভার র্যাপার থেকে কিছু একটা চিবিয়ে খাচ্ছিল উইলসন। জল জলে চোখে আমাকে দেখতে দেখতে সে এগিয়ে এলো। এই ক্ষীণ চাঁদের আলোয় তাকে যেন আরো লম্বা দেখাচ্ছে, আরো শীর্ণ। মোড়কটায় আর একটা কামড় বসিয়ে লালা মিশ্রিত গলায় সে বলল চিবুতে চিবুতে, তোমার যা হাবভাব দেখলাম আর এদিকের কটেজটার যা বিবরণ শুনেছি, তোমাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না বুঝেই আবার ফিরে এলাম। তোমার কটেজে গিয়ে দেখি সেটা তালা দিয়ে রেখেছ, তাই এই মোড়ের মাথায় সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছি। যেখান দিয়ে আসো, মোড় তো পার হতেই হবে। আজ রাতটা তোমার সঙ্গে থেকে শিফট করে তবে আমার কাজ শেষ, বুঝলে মিস্টার মুখার্জি? উইলসনের আন্তরিকতায় আমি অভিভূত হয়ে পড়লাম। সে বলে বিদেশ বিভূঁইয়ে বন্ধু পাওয়া যায় না। তাকে বললাম, এসো ঘরে যাওয়া যাক। উইলসন কেমন একটা মহাবিষ্টের মতো গলায় বলল, ঘর? ঘর, চলো। আমার পেট পাবেই ভরে গিয়েছিল। ঘরে ঢুকে উইলসনকে বললাম, তুমি কিছু খাবে? বানিয়ে দেবো? সে হাতের মোড়কটা ঘরের কোণে রাখা লিটের বিনে ফেলে দিয়ে বলল, আরে খাবার দাবার তো ঘরেই আছে, গরম করে খেয়ে নেবো যখন ইচ্ছে হবে। তুমি শুয়ে পড়ো। সারাদিনের জার্নি, তার উপরে ইয়েলো উঠে দুপুরের ওই বিপদ। ইউ মাস্ট বি টায়ার্ড। আর রাত জেগো না, সকালে নইলে উঠতে পারবে না। উইলসনের এই আত্মীয় সুলভ আন্তরিকতায় আমার মনে একটা অনিন্দ্য প্রশান্তি কাজ করছিল। বরফে ভেজা জুতো ওভারকোট খুলে আমি সোজা 3 পাল্লা পুরু ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে গেলাম। মোটা কাচের শার্সির ওপারে নীল চাঁদ, পপলার আর ওকের সুপ্রাচীন ছায়া, মিহি মিহি 7 রঙা তুষারের ফোঁটা দেখতে দেখতে আমি সবে ঘুমে ডুবে যাওয়ার আগের পর্যায়ে পৌঁছে গেছি। হঠাৎ এক লাফে বিছানার উপর উঠে বসলাম। একসঙ্গে অনেকগুলো ভয়ানক চিন্তা মৌমাছির ঝাঁকের মতো উড়ে এসে আমার ব্রহ্মতালুতে হুল ফুটিয়ে দিল যেন। উইলসন কেমন করে জানলো ইয়েলো উঠে ঘটে যাওয়া দুপুরের ঘটনার কথা? আর উইলসন তো আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করে না, সে আমাকে ডাকে অবলোকস বলে। তবে কি চিন্তাগুলো মাথায় আসতেই আমার মাথা থেকে পা পর্যন্ত একটা হিল হিলে ঠান্ডা সাপ বেশ কয়েকবার ওঠানামা করলো বলে মনে হলো। মাথার দুদিকের রগগুলো দপদপ করতে লাগলো। কিন্তু অলিভিয়ে যে বলেছিল অপরিচিত কাউকে ঘরে না নিয়ে আসলেই হলো। উইলসন তো আমার কি চেনা। সে আমাকে ওয়েলথাম থেকে অ্যান্ডেভার নিয়ে এসেছে, ব্যাস, আর তো কিছু নয়। আমার মনের ভেতরেই আমি আর্তনাদ করে উঠলাম, উইলসন আমার চেনা নয়। আমার তখন উচিত ছিল নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ সকালের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু তিল্লি, তেমন তেমন পরিস্থিতি যদি কোনোদিন আসে দেখবি আমরা বিপদের দিকে নিজের অজান্তেই এগিয়ে যাই। চলন্ত ট্রেনের সামনে পড়ে আমরা রেল ট্র্যাক থেকে সরে দাঁড়াতে ভুলে যাই।
বন্ধ জানলার উপাশে ভয়ঙ্কর কিছু আছে যেন জানলা খুলে দেখতে যাই। আমাদের মনস্তত্ত্ব আসলে আমাদের বাধ্য করে বিপদের দিকে এগিয়ে প্রমাণ করতে যে বিপদ আসলে নেই। এবারেও আমার ক্ষেত্রে তাই হলো। আমি দরজা খুলে ড্রয়িং রুমে এলাম, কিন্তু কোথায় কে? উইলসন নেই। আর যার ভয় আমি পাচ্ছিলাম তেমন কোনো অশুভ উপস্থিতিও নেই। শুধু সূক্ষ্ম কয়েকটা পরিবর্তন আমার সদ্য জাগ্রত ষষ্ঠেন্দ্রিয়ে ধরা দিল। ফায়ারপ্লেসের আগুনটা অনেক বেশি গনগনে হয়েছে, ঘরের আলো অনেকটা ম্লান, দেওয়ালগুলো ক্রমশ ভিজে উঠছে, আর একটা তীব্র আষ্টে গন্ধ ভেসে আসছে লিটার বিনটার দিক থেকে। আমি এক পা দু পা করে সেটার দিকে এগোতে থাকলাম। হঠাৎ ঘরের আলোগুলো দপদপ করে উঠল, ফায়ারপ্লেসের আগুনটা বেড়ে উঠল হিস হিস শব্দ করে। ভিজে দেওয়ালগুলো যে তরলে ভিজে উঠেছিল সেগুলো এখন দেওয়ালের বাঁধন উপচে গড়িয়ে নামছে। সে তরলের রং আর কিছু নয়, টকটকে লাল। আমার ঘরের দেওয়াল ফুঁড়ে চতুর্দিক থেকে রক্তের স্রোত নামছে। আমার শরীরের সব শক্তি শেষ হয়ে আসছিল, তবু নিজেকে প্রাণপণে টেনে নিয়ে চললাম লিটার বিনটার দিকে। কি জানি কি দেখবো বলে ওটার কাছে পৌঁছে কাঁপা কাঁপা হাতে ঢাকনাটা খুললাম। আর খুলেই কোনো শব্দ না করে মেঝের উপরে ছিটকে পড়লাম। একটা মাথা, একটা আধ খাওয়া মানুষের মাথা পড়ে আছে সেখানে। একটা চোখ তখনও সম্পূর্ণ খোলা, ঠোঁটগুলো আর একদিকের গাল ছিঁড়ে খাওয়া হয়েছে, অন্যদিকের গালে পরিপূর্ণ লাল মেচে তার দাগ দেখে আর বুঝতে বাকি রইল না ওই হতভাগ্য কে। আমি ঠান্ডা মেঝের উপর বসে ঠকঠক করে কাঁপছি। এমন সময় দক্ষিণের বারান্দা থেকে দাঁত খুঁটতে খুঁটতে ঘরে এসে ঢুকলো উইলসন। আমাকে মেঝের উপরে বসে থাকতে দেখে সে ঠান্ডা পাথুরে গলায় বলে উঠল, তোমাকে বারবার বললাম হ্যাভ সাম রেস্ট, শুনলেই না। এবার রেস্ট ইন পিস হয়ে যাও। আমি আতঙ্কের গভীরে ডুবে যেতে যেতেও চিৎকার করে উঠলাম, কে তুমি? কে তুমি? কি চাও? উইলসন থমকে গেল, তারপর যেন ভারী লজ্জা পেয়েছে এমন ভাব করে লম্বা জিভ কেটে বলল, ওই দেখো বাচ্চা ছেলেগুলোকে ঠিক বলেছি যে আমরা কে, আর তোমাকেই বলতে ভুলে গেছি। আর বলো না, ওই হারামজাদার বাপ জবে থেকে আমাদের একটা মুন্ডু বেলচার এক কোপে কেটে ফেলেছে, তবে থেকে একটু ভুলো রোগে ধরেছে। দাঁড়াও বলছি। আমি নিথর বিস্ময়ে পাথর হয়ে দেখতে থাকলাম উইলসনকে। সে একে একে তার দু হাত, দু পা, মাথা এক এক করে ছিঁড়ে মেঝের উপরে ফেলতে লাগলো। তার আস্ত দেহটা 6টা খণ্ড হয়ে মেঝের উপরে স্থির হয়ে পড়ে রইল খানিকক্ষণ। দক্ষিণের বারান্দা থেকে একটা হিম শীতল ঝোড়ো হাওয়া ছুটে এলো ঘরের মধ্যে। ঘরময় ছড়িয়ে পড়ল দেহখণ্ডগুলো থেকে ছিটকে পড়া গাঢ় কুচকুচে কালো রক্ত। সেই কালো রক্তের একটা স্রোত ফায়ারপ্লেসের আগুন পর্যন্ত পৌঁছতেই আগুনের শিখা ছড়িয়ে পড়ল ঘরময়। আর সেই আগুনের মধ্যে 6টা দেহখণ্ড 6টা মূর্তির রূপ নিয়ে উঠে দাঁড়ালো। সেই 6 মূর্তি, দুপুরে দেখা ইয়েলোউড বনের সেই 6 পিশাচী মূর্তি। তাদের প্রকৃতি এখন আরো ভয়ঙ্কর হয়েছে। মুখগুলো ছোঁচালো হয়ে অনেকটা চোঙার মতো হয়ে গিয়েছে, আর মুখগহ্বরের ভিতর লক লক করছে কালো জীব।
অসংখ্য ছোট ছোট দাঁত সেই চোঙার অগ্রভাগে ঝকঝক করছে। তারা একসঙ্গে ভয়ঙ্কর গলায় কথা বলে উঠল। এর আগেও তো এত লোক এসেছে এই কটেজে, তাদের আমরা বড় আরামে চেটে পুটে খেয়েছি। ওই অলিভিয়া আরামজাদি খুব বড় জোর 2-1 জনকে বাঁচাতে পেরেছে, কিন্তু তোকে মারতে এত অসুবিধে হচ্ছে কেন আমাদের? কে তুই? বল কে তুই? ঘরের মধ্যে ঝড় উঠল একটা। চড়চড় করে ফাটতে লাগলো জানলার কাঁচ, বৈদ্যুতিক আলো। আমার চামড়ার নিচে আবার সেই গরম তরলটা নাড়াচাড়া করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার চলাফেরা। হঠাৎ একটা মূর্তি এসে আমার গলা কামড়ে ধরল। আমি বুঝতে পারলাম আমার শেষ সময় চলে এসেছে। আর কোনো দিন আমার দেশ, তোকে, দিদিকে দেখতে পাবো না। দুঃখে, আতঙ্কে, যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। আর তখনই ঘটে গেল ঘটনাটা। আমার শরীর থেকে একটা তীব্র তাপপ্রবাহ ছিটকে বেরোলো চতুর্দিকে। 6টা শুঁড়ের মতো সেই তাপ তরঙ্গ আঁকড়ে ধরল 6 পিশাচিকে। তাদের গলা থেকে কারখানার সাইরেনের মতো তীব্র চিৎকার বেরিয়ে এলো। ঘরের আগুন ছড়িয়ে পড়ল দেওয়াল বেয়ে, সিলভার বার্চের তৈরি দাহ্য ছাদে। আমার মনে হলো ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে আগুন কেশরী এক সিংহ, আর তার পিঠে বসে আছে এক রক্ত রঙের ভয়ঙ্কর পুরুষ। পিশাচিদের শরীর ছাই হয়ে উড়ে যেতে লাগলো জানলার বাইরে, আর তাদের বিলীয়মান আর্তনাদ শুনতে শুনতে আমার চোখ বুজে এলো। অজ্ঞান না আধা জাগরণ নাকি ঘুমের মধ্যে আমি দেখলাম একটি অন্ধ মেয়ে এক নীল হ্রদের তীরে বসে কোমুচ বাজাচ্ছে। আকাশে বিশাল চাঁদ, আর সেই হ্রদের তীরে একটা বিরাট সিংহের পিঠে বসে একটা আগুন রঙের পুরুষ আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। আমার মনে পড়ে গেল অলিভিয়ার কথা। এই তাহলে আমার শক্তি, যা চরম বিপদের সময় আমার ভিতর থেকে বেরিয়ে আসে। এ তো 3 সাং পর্বতের ভিতর অদৃশ্য সাংগ্রিলায় দেখা কল্কি দেবের মূর্তি। তাহলে তখনই আমার মধ্যে এই কল্কি দেবের দেওয়া কিছুটা শক্তি চলে এসেছিল। এই শক্তির ব্যবহার আমি জানি না, শুধুমাত্র জীবন সংশয় হলে এই শক্তি আপনা থেকেই আমার রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। আমার চোখ বুজে এলো, আরামে না ক্লান্তিতে আমি জানি না। আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম রে দিল্লি, এমনকি আমেরিকাতেই আর থাকিনি। উইলসনই আমাকে এয়ারপোর্টে সি অফ করতে এসেছিল। তাকে বলেছিলাম অলিভিয়া বুড়ির খোঁজ পেলে আমাকে একবার জানিও। সে কোনো কথা না বলে মাথা নেড়েছিল। আমার কখনো মনে হয় সে আছে, আমার খেয়াল রাখছে, আবার মনে হয় তার বোনেদের সঙ্গে সেও হয়তো ধ্বংস হয়ে গিয়েছে। সে রাতে আমাকে ছেড়ে গিয়েছিল কেন অলিভিয়া? মিথ্যে বলে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। তবুও আমার মন বলে, জানিস দিল্লি, সে থাকুক। এঞ্জেল অলিভিয়া পৃথিবীর বুকে থাকুক। তিতলি দীর্ঘশ্বাস ফেলল একটা। ঘন্টুদা রে, আমার আর হলুদ বন দেখা হলো না। ঘন্টু চমকে উঠে তিতলির মুখের দিকে তাকালো। মনে মনে হয়তো ভাবলো, এ মেয়ে অলিভিয়ার আত্মীয় স্বজন না হয়ে যায় না। কি? না, কই কিছু না তো। মনে হলো কিছু শুনলাম। না, বলছিলাম যে না গিয়েই যা খেল দেখাও। গেলে তো সেই 6টি মেয়েকে তুমি নিজেই গিলে খাবে মা আমার।
তিতলি তার মামাকে জিভ ভেঙচি দিয়ে পালিয়ে গেল। ছাদের আলিশার একেবারে কিনারায় এসে দাঁড়ালো ঘন্টু। মাল নদীর কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। হেমন্তের মধু রঙের রোদে খুব সুন্দর লাগছে নদী, গাছপালা। হঠাৎ বুকটা শিরশির করে উঠল ঘন্টুর। নদীর তীর ঘেঁষে বেশ কয়েকটি গাছ দাঁড়িয়ে আছে, যেগুলি আজ সকালেও ছিল না। 1.5 মানুষ উঁচু গাছ, খয়েরি গুঁড়ি, হলুদ পাতা। ঘন্টুর চামড়ার ঠিক নিচে সাপের মতো আবার কিছু একটা কিলবিল করে উঠল। আপনারা শুনলেন লেখক কর্ণশীলের কলমে মানুষ খেকুর জঙ্গলে। গল্পের নাট্যরূপ, সূত্রধার ও কথক আমি অমিত সরকার। অবলোকিতেশ্বর চরিত্রে ছিলেন তমাল মুখার্জি। তিতলি চরিত্রে ছিলেন প্রাহি। উইলসন চরিত্রে ছিলেন রিতম মুখার্জি। অলিভিয়া চরিত্রে ছিলেন পূজা রায়। পাদ্রির চরিত্রে ছিলেন শুভদীপ নাথ। ডাইনির চরিত্রে ছিলেন বর্ষা। ক্লার্জির চরিত্রে ছিলেন গোরা কর মহাপাত্র। এবং একটি বিশেষ চরিত্রে কণ্ঠ দিয়েছেন এনামুল খান। ধ্বনি সংযোজনে ছিলেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় সায়ন দত্ত। প্রচ্ছদে মিনিম্যালি। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে